সিনারিওটা আপনি বলবেন, যেহেতু বিশ্ববিদ্যালয়ে যে কোনো এডুকেশনই আপনার কাছ পর্যন্ত সব শেষ আসছে, পরিস্থিতিটা কি এবং এখন যে প্ল্যানটা করা হচ্ছে এটা কিভাবে করলে ইনক্লুসিভ হবে? আপনাকে ধন্যবাদ। এবং আমার কাছে মনে হচ্ছে যে আমার সহ আলোচক চমৎকারভাবে অনেকগুলো বিষয় ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে যে লাস্ট শব্দটা যিনি বলেছেন, অদক্ষ এবং অসৎ, এই দুইটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড এই প্রেক্ষিতে আলোচনা করার প্রয়োজন আছে। আপনি দেখেন, আমি একদম শেষ পর্যায়ে থেকে আপনি যেখানে বললেন আমাদের ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আমরা যখন ছাত্র ছিলাম তখন যে পরিমাণ স্টুডেন্ট পাশ করে ভর্তি হতে পারতো না, একটা বড় অংশ পাশ করে ভর্তি হতে পারতো না, আর এখন একটা অতি ক্ষুদ্র অংশ পাশ করে কখনো কখনো 10% নিচে নেমে আসে, যে আমরা আসলে যে পাশ করলো সেই যেন ভর্তি হতে পারলো, বাছাই করার সুযোগটা আসলে সেভাবে থাকছে না। মানে কম বাছাই করতে পারছি, কিন্তু মানে পাশ করলেই বাছাই প্রশ্ন, অধিকাংশ স্টুডেন্টই ফেল করছে। তো এই যে আপনি যদি একটা লম্বা ছাত্র একটা দীর্ঘ তালিকা যদি ফেল করে তাদের মানে অনার্স পরীক্ষা মানে ভর্তি পরীক্ষায়, তাহলে এটা মিন করে যে এর আগের যে এডুকেশানগুলো হচ্ছে সেই এডুকেশানগুলো কিন্তু প্রপারলি হচ্ছে না। এখন এই প্রশ্ন তো আমাদের করতেই হবে, এবং এই প্রশ্নটা যেটা মানে এখন করা হচ্ছে এটা খুবই সময়োপযোগী প্রশ্ন। কিন্তু এটা কীভাবে করবেন? বাংলাদেশ তো গত 54 বছরে আরও আগেও যদি আমরা ধরি, কলোনিয়াল শাসন থেকে কিন্তু আমরা এভাবে মানে স্ক্যাটার্ড এডুকেশন সিস্টেমটা চালু করে আছি। এটা শুধুমাত্র পাকিস্তান শাসনামল বা বাংলাদেশ শাসনামল, কলোনিয়াল আমল থেকে এটা করা হচ্ছে। ওই সময় ওদের মূল টার্গেট ছিল শুধুমাত্র ধরেন আপনি ইংরেজি শিক্ষা শিক্ষিত করে কিছু সিভিল সার্ভেন্ট তৈরি করা। তো এখন মানে আমরা যেটাকে ইন্ডিয়ান সিভিল সার্ভেন্ট ভাবতাম বা ব্রিটিশ সিভিল সার্ভেন্টের আদল যেটা হয়েছে, কিন্তু এখন যেটা আমাদের তো দেখতে পাচ্ছি যে আমরা যখন এই যেই অবস্থায় স্ক্যাটার্ড যে শিক্ষা ব্যবস্থা চালু করলাম, সেখানে ক্ষেত্রে আমরা যে তিনটা মানে সেক্টরের কথা বলা হলো, তিনটা সেক্টর আমরা সবাই জানি, কিন্তু তিনটা সেক্টর সবচেয়ে বড় প্রবলেম হলো 2010-এর যে এডুকেশন পলিসি আমাদের তৈরি করা হয়েছে, সেটা আমি লম্বা সময় ধরে পড়াচ্ছি যেহেতু আমি পাবলিক পলিসি পড়াই। তো এডুকেশন পলিসিতেও কিন্তু আমরা সেটাকে ইন্টিগ্রেটেড করতে পারিনি, যেটা নিয়ে আজকে আলাপ হচ্ছে আর কি। আমরা ওই আলাদা আলাদা করে কিন্তু রেখে দিয়েছি, প্রত্যেকটা উইং আমাদের আছে এবং থাকবে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা উইং থেকে যে আউটকাম আসে, এই আউটকামগুলো আসলে একই রকম না। তো সেই জায়গা থেকে দীর্ঘ সময় ধরে আমরা বলে আসছিলাম যে আমাদের ইন্টিগ্রেটেড এডুকেশন দরকার, কিন্তু এখন এটা কিভাবে করবেন? আমাদের তো ডিমান্ডটা এরকম না। সোসাইটি ডিভাইডেড, এবং সোসাইটি এটা বড় চ্যালেঞ্জ হলো সোসাইটি ডিভাইডেড। কোনো একটা বড় অংশ তারা চায় মাদ্রাসা এডুকেশন যেভাবে আছে সেভাবে থাকুক, আবার একটা বড় অংশ আছে যারা বাঙালি কালচার এবং অন্যান্য বিষয়গুলো চায়, তারা চায় যে আমাদের যে বাংলা মিডিয়াম এডুকেশন যেভাবে আছে সেভাবে থাকুক। আবার যারা একটু আধা এলিট অথবা পুরো এলিট, তারা চায় ইংলিশ মিডিয়াম, ইংলিশ এইটা থাকুক, যেন তাদের ছেলেমেয়েরা বিদেশে যেতে পারে। আবার ইংলিশ ভার্সনও তো আছে। ভার্সনটা একদম আননেসেসারি, মানে এটা প্রয়োজনই না। এটা একদমই আসলে প্রচণ্ড মানে বাচ্চাদের চাপ দেওয়া, আরও অনেক চাপ মানে চাপাচাপি আছে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো যে আপনি দেখেন তিনটা এডুকেশন সিস্টেম থেকে আপনি মানে 12 বছর পরে যেই প্রোডাক্টটা পাচ্ছেন, মানে এডুকেশন দিয়ে তো আমি একটা প্রোডাক্ট তৈরি করছি, আসলে হিউম্যান ক্যাপিটাল তৈরি করছি, আমরা স্কিল জনশক্তি তৈরি করছি, কিন্তু তিনটা স্কিলেই জনশক্তি 3 রকম রিফ্লেকশন দিচ্ছে। এখন আমি জাতি গঠন করব কী করে? জাতি গঠন করার জন্য আমাকে হয়তো ডাইভার্সিটি থাকবে, কিন্তু ডাইভার্সিটিটা তো হওয়ার আগে একটা মৌলিক ভিত্তি থাকতে হবে। এই ভিত্তিটা আসলে সেভাবে হচ্ছে না, আমরা আমাদের মতো করে তৈরি করছি সবাইকে যার যার সেক্টরে। আর একটা বড় ব্যাপার হলো যেটা ভাই বললেন খুব ইম্পর্টেন্টলি, সেটা হলো যে পরিমাণ মানে ইনফর্মাল স্কুল তৈরি হয়েছে দেশে, এবং মাদ্রাসা স্কুল, ইভেন কিছু কিছু কলেজও মানে তারা কি জানে পড়ায়, বলে যে একাদশ শ্রেণী পর্যন্ত আছে, আসলে কেউ না, অন্য একটা স্কুল থেকে রেজিস্ট্রেশন করায়, সেখান থেকে পরীক্ষা দেয়, 9-10 থেকে শুরু হয়, আর সে মাঝখানে ভাড়া খাটে। এইভাবে এরকম শত শত স্কুল হবে, একটা দুইটা না, শত শত এই কিন্ডারগার্টেন কাম স্কুল। এগুলো যদি অ্যাটলিস্ট আমার যেটা মনে হয় আর কি, আপনি যদি বড় মোটা দাগে আমরা বসি, আমাদের মধ্যে আলোচনা একটা সংস্কৃতি তৈরি হয়েছে, বিশেষ করে জুলাই সনদ আলোচনা প্রেক্ষাপটে আমি বলছি, এটা যদিও এটা বাস্তবায়ন আপনি হয়তো পরে আলোচনা করবেন, কিন্তু একটা সংস্কৃতি তৈরি হয়েছে। সেই সংস্কৃতির কারণে মানুষ কিন্তু এটা চায় এখন যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা ইন্টিগ্রিটি আসুক। আর এখন এইবার যারা এই সংসদে আছে বা রাজনৈতিক ব্যবস্থা আছে, তারা প্রায় কাছাকাছি শক্তির, মানে তাদের চিন্তা চেতনাগুলো কিছুটা কাছাকাছি আছে। সেই জায়গা থেকে আমি বলছি এটা খুব কঠিন কিছু হবে না, যে যদি আলাপ করা হয় যে আমরা আসলে স্পেশালাইজেশনটা দিতে পারি, ধর্মীয় স্পেশালাইজেশন। আপনি ধরেন আমাদের বাঙালি কালচার এবং বিষয়ে একটা স্পেশালাইজেশন একসময় যেতে পারে, আবার বা স্পেসিফিক কিছু রিকমেন্ডেশন থাকতে পারে। আবার আপনি ইংলিশ মিডিয়াম যেন বাচ্চারা ইচ্ছা করলে ইংরেজি পড়তে পারে, বিদেশে গিয়ে পড়তে পারে, সেটার জন্য একটা মানে মানে একই উইং থেকে এই ডাইভার্সিটিগুলো যে কীভাবে এনশিওর করা যায়, সেটা যদি আমরা করতে পারতাম, যে একটা উইং থাকবে কিন্তু একটু
ডাইভার্সিটি থাকবে, আমরা যেন চুজ করতে পারি একটা পর্যায়ে যে আমি বিদেশে চলে যাব, আমি কিন্তু এই লাইনে চলে গেলাম, বা আমি ইমাম সাহেব হব বা মুফতি সাহেব হব, আমি এই লাইনে চলে গেলাম। তো এরকম কিছু করা যায় কিনা, মানে এটা এখনই সবার সাথে আলাপ করে যে যত স্টেক আছে, এটার জন্য বড় চ্যালেঞ্জ হলো স্টেকগুলো যারা আছে, স্টেক হোল্ডার যারা আছেন, তাদের সাথে সরকারকে বসতে হবে। আগের মতো করে হুইমসিক্যালি কোনো কিছু ইম্পোজ করা যাবে না। ইম্পোজ করার কারণে কিন্তু কখনোই আমরা কোনো পলিসি ওন করি না। বিশেষ করে এই যা শিক্ষানীতির মতো একটা নীতি কিন্তু আমরা এই 54 বছরও করতে পারলাম না, এবং 2010-এ যেটা করলাম সেটাও তো কেউ ওন করলো না এবং ইমপ্লিমেন্ট করতে পারলাম না ঠিকমতো। সেটা যদি আমরা এই জায়গা থেকে পরিবর্তন করতে চাই, আমার কাছে মনে হচ্ছে খুব সিরিয়াসলি আমাদের দেখতে হবে স্টেক হোল্ডারদের সাথে বসা। সরকারের উচিত প্রথমত স্টেক হোল্ডারদের সাথে কথা বলা, তাদেরকে যদি কনভিন্স করা যায়, তাদেরকে বলা উচিত যে আপনারা আসলে কী চান বলুন, আপনারা কি চান। এখন আপনি দেখেন প্রচুর মাদ্রাসার স্টুডেন্ট কিন্তু ইউনিভার্সিটি পড়ছে, সুতরাং তারাও কিন্তু, এবং আমি কয়েকদিন আগে NTRC-তে গেলাম একটা প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের সিলেবাস তৈরির ব্যাপারে। তো ওই যে তারা বেসরকারি কলেজগুলোতে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল নিয়োগ দেবে, সেখানে দেখলাম মাদ্রাসা ইসলামিক স্টাডিজ এসব বিষয়ে তামিল মিলাত সহ আরও কিছু বড় বড় মাদ্রাসার প্রিন্সিপালরাও আছেন, এবং তাদের কথাবার্তা শুনে মনে হলো ওনারাও কিন্তু মানে এই যে আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে কিন্তু অ্যাডজাস্ট করে ফেলেছেন, কারণ তারাও অনেকেই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। তো তারা একভাবে ওনারা মৌলানা হয়েছেন, আবার ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছেন। সে কারণে ওনারা যখন প্রেজেন্টেশনটা করেন, ওনারা কিন্তু কম্প্রোমাইজে আসার মতো পরিস্থিতিতে আছে। তো এই জন্য আমি বলছি, যে সকল স্টেক হোল্ডার আছেন মাদ্রাসার ক্ষেত্রে, যে সকল স্টেক হোল্ডার আছেন ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে, ইংলিশ স্কুলগুলোর ক্ষেত্রে, ভার্সন বলছি না আমি, এবং আমরা যারা বাংলা ভার্সনের বা বাংলা ভার্সন বলবো না, বাংলা মিডিয়াম স্কুলের ক্ষেত্রে স্টেক হোল্ডার আছি, তাদেরকে নেতৃস্থানীয়দেরকে একসাথে বসিয়ে আলাপ করলে কিন্তু আমরা টেবিলে একটা পর্যায়ে একটা জায়গায় যেতে পারবো যে না, মোটামুটি একটা ডাইভার্সিটি সহ একটা ইন্টিগ্রেশন। আর এটা মনে করার কিছু নেই যে গত সরকারের মতো একদিনেই সব কিছু শেষ হয়ে যাবে। আমরা একটু চেষ্টা করি, কিছুটা আনার চেষ্টা করি। গত সরকার যেমন একটা প্যাকেজ আমার উপরে ফেলে দিয়ে চলে গেল, রেফারেন্ডামের প্যাকেজ, একটা সংস্কার প্যাকেজ, এটা না করে ধীরে ধীরে জাতিটাকে আগানোর জন্য প্রক্রিয়া যদি না, এই সরকার যদি মনে করে আজকে আমি বাংলাদেশে টোটাল এডুকেশন সিস্টেম চেঞ্জ করে ফেলবো না, এটা যদি মনে না করে, তাহলে আমরা মনে হয় একটু আগাতে পারবো। প্রফেসর মাহবুবুর রহমান, আপনাকে ধন্যবাদ।